নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ, সঙ্গে রয়েছি আমি রিয়া। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতে দেখে নেব আজকের হেডলাইন্স। যানজটের সমস্যা দূর করতে সায়েন্স সিটি মোড় থেকে ক্যাপ্টেন ভেরি পর্যন্ত নতুন স্টিল সেতু নির্মাণের সিদ্ধান্ত কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর। অনেকদিন ধরেই দিল্লির বাতাসের গুণগত মান খারাপ। এক্স হ্যান্ডেলে পোস্টে সরাসরি বিজেপিকেই তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। নজরে মহিলা ভোট, ক্ষমতায় এলে মহিলাদের বছরে 30,000 টাকার আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা তেজস্বী যাদবের। প্রকল্পের নাম দেওয়া হচ্ছে মই বহিন যোজনা। কোয়েম্বাটুর বিমানবন্দরের কাছে এক কলেজ ছাত্রী তরুণীকে গণধর্ষণের অভিযোগ। ঘটনায় ধৃত 3 জনকে গ্রেফতার করল পুলিশ। গ্রেফতারের সময় পালানোর চেষ্টা করায় পুলিশের গুলিতে গুলিবিদ্ধ 3 অভিযুক্ত। এসআইআর এর প্রতিবাদে সংবিধান হাতে পথে মুখ্যমন্ত্রী, নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার 2:30টার পর রেড রোডে BR আম্বেদকরের মূর্তির সামনে থেকে শুরু হয় তৃণমূল কংগ্রেসের মিছিল। নেতৃত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সংবিধান হাতে মিছিলের সামনে হাঁটতে দেখা যায় নেত্রীকে। মিছিল শুরুর আগেই তাৎপর্যপূর্ণভাবে শৃঙ্খলার বার্তা দিয়ে বেশ কড়া ভাষায় নেত্রীকে বলতে শোনা যায়, যে যত বড় নেতা হও বা মন্ত্রী, আমি পরিষ্কার বলে দিচ্ছি কেউ সামনে আসবেন না টিভিতে মুখ দেখাতে। মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন, পেছন থেকে কেউ ধাক্কা দেবেন না, আমি কিন্তু প্রত্যেককে চিনে রাখবো। রানী রাসমণি রোড ধরে কেসি দাস মোড় পেরিয়ে মিছিল পৌঁছায় জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, অর্থাৎ আম্বেদকর থেকে রবীন্দ্রনাথ। শাসক দলের বক্তব্য, সংবিধান ও মানবিক মূল্যবোধের প্রতীক আম্বেদকর এবং বাঙালিয়ানার প্রতীক রবীন্দ্রনাথের নামের সঙ্গে এই মিছিল শুরু ও শেষ যুক্ত করে তারা বার্তা দিতে চায়, সংবিধান বাঁচাও, গণতন্ত্র রক্ষা করো। মিছিলের সূচনাস্থল ও গন্তব্যের নির্বাচনের মধ্যেই তৃণমূলের সাংকেতিক রাজনীতি স্পষ্ট। দলের এক নেতার কথায়, এই মিছিল শুধু রাজনৈতিক নয়, সাংবিধানিক অধিকার ও বাঙালিয়ানার এক অভিব্যক্তি। তবে রেড রোডের এই মিছিলে দূর দূরান্ত জেলার মানুষদের আসতে আগেই নিষেধ করেছিল অভিষেক। মিছিলে রয়েছেন কলকাতার পাশাপাশি 2 চব্বিশ পরগনা এবং হাওড়ার নেতা কর্মীরা। ঠিক এই দিনে রাজ্য জুড়ে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন SIR এর কাজ। সকাল থেকেই বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করছেন, আর সেই প্রেক্ষিতেই পথে নামল তৃণমূল কংগ্রেস। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, এত অল্প সময়ে এই পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব নয়, ফলে প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা করা হচ্ছে। অভিষেক ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন, SIR এর নামে যদি একজন প্রকৃত ভোটারের নাম বাদ যায়, তবে আমরা দিল্লিতে গিয়ে বৃহত্তর আন্দোলনে নামব। রাজনৈতিক মহলের মতে, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ার সঙ্গে এই মিছিলের দিন মিলিয়ে নেওয়া নিছক কাকতালীয় নয়। তৃণমূল সংবিধান রক্ষা ও ভোটার সংরক্ষণের দাবি ঘিরে রাজনৈতিক বার্তা দিতে চাইছে। এখন নজর জোড়াসাঁকোতে পৌঁছে মমতা ও অভিষেক কি বার্তা দেন। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলায় কথা বললেই বাংলাদেশি নয়, এজেন্সি দিয়ে ভুয়ো খবর ছড়াচ্ছে বিজেপি। SIR নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তুলে মঙ্গলবার জোড়াসাঁকোর সামনের সভা থেকেই এভাবেই কেন্দ্রের বিজেপি সরকারকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে গিয়ে আন্দোলন সংগঠিত করার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন SIR এর প্রতিবাদে জোড়াসাঁকোর সভা থেকে আরও এক ধাপ এগিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রের বিজেপি সরকার ভেঙে দেব। একই সঙ্গে কমিশনকে নিশানা করে মমতা বলেন, মোদিবাবু শাহবাবুকে খুশি করতে গিয়ে কুর্শিবাবু ইতিহাস তৈরি করতে চাইছেন। বিজেপিকে ফেকুবাবু বলে কটাক্ষ করে মমতা এও বলেন, এতদিন পর প্রমাণ দিতে হবে আমরা ভারতের নাগরিক কিনা। মমতার অভিযোগ, বাংলার 2 কোটি মানুষের নাম কেটে বিজেপি বাংলা দখলের ছক কষছে। ওরা হিসেব কষে নাকি দেখেছে ওদের ভোট 39% আর আমাদের 40%। 2 কোটি নাম বাদ দিলে নাকি ক্ষমতা দখল করতে পারবে। আমি বলে যাচ্ছি,
ওরা যেভাবে এসআইআর এর নাম করে মানুষের নামে বাদ দেওয়ার চেষ্টা করছে তাতে আমাদের হারানো তো দূরে থাক, ওদের নিজেদের ভোটও এবার আমাদের দিকেই আসবে। কারণ যেভাবে মানুষকে ওরা ভিটে মাটি উচ্ছেদ করতে চাইছে তাতে ওদের ঘরেও বিদ্রোহ শুরু হয়ে গিয়েছে। এসআইআর এর নামে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার অভিযোগে এদিন কলকাতায় মহা মিছিলের ডাক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। রেড রোড থেকে জোড়াসাঁকো মিছিল শেষে বিজেপিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, স্বাধীনতা আন্দোলনের সময় বিজেপি কোথায় ছিল? ওদের তো তখনও জন্মই হয়নি। ওরা কি করে জানবে দেশের স্বাধীনতার ইতিহাস? ওরা সবচেয়ে বড় জনগণের টাকা লুটেরা জোরদার। নাম না করে এরপরে বিজেপির নেতাদের মূর্খ অর্ধশিক্ষিত গণ্ডমূর্খের সঙ্গে তুলনা করে কমিশন ও বিজেপি আতাতের অভিযোগ এনে মমতা বলেন, গত লোকসভাতেও জিতত না বিজেপি, হঠাৎ করে ইলেকশন কমিশন ওদের ভোটের পার্সেন্টেজ বাড়িয়ে দিল আর তাতেই কটা বেশি আসনে জিতেছে। মমতা প্রশ্ন তুলেছেন, এই ভোটার তালিকা যদি ত্রুটিযুক্ত হয় তাহলে এই ভোটার লিস্টেই তো তোমরা সরকার গড়েছ, আগে নিজেরা ইস্তফা দাও তারপরে এসআইআর করবে। নাম না করে শাহকে মির্জাফর বলে কটাক্ষ করে মমতা বলেন, আমি ইতিহাসের মির্জাফরের কথা বলছি না, আমি এখনকার মির্জাফরের কথা বলছি যে সারা দেশে দাঙ্গা বাঁধাচ্ছে। মির্জাফর বাবু, আপনি অসমে কেন এসআইআর করলেন না? কমিশনের আধিকারিককে কুর্শিবাবু বলে কটাক্ষ করে মমতা আরও বলেন, রোহিঙ্গারা এলে কোনটা দিয়ে আসবে? আসলে তো নাগাল্যান্ড মিজোরাম দিয়ে আসবে। তাহলে নর্থ ইস্টে কি এসআইআর করেছেন? বাংলাদেশিরা তো ত্রিপুরা অসম হয়ে আসবে, সেখানে এসআইআর হলো না কেন? ক্ষমতা এসে নিজেদের গোখ্র ভাবছে বলেও দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। হাই নিউজ নেটওয়ার্ক। এসআইআর এর প্রতিবাদে পথে তৃণমূল। জোড়াসাঁকোর সামনের সভা থেকে বিজেপি সরকার ও নির্বাচন কমিশনকে একযোগে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আগে মানুষ সরকার নির্বাচিত করত, আর এখন সরকার কিনা ঠিক করছে কারা ভোট দিতে পারবে আর কারা পারবে না। এসআইআর এর প্রতিবাদে মঙ্গলবার জোড়াসাঁকোর সামনের সভা থেকে এভাবেই কেন্দ্রের বিজেপি সরকার এবং নির্বাচন কমিশনকে এক বন্ধনীতে রেখে আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি এবং কমিশনকে হুঁশিয়ারি দিয়ে অভিষেক বলেন, আমাদের ধমকে চমকে লাভ নেই। 2 দিনে এই মিছিল করতে পারলে 2 মাসের ব্যবধানে দিল্লিতে কি করতে পারি সেটা ভেবে দেখতে বলবো বিজেপির বন্ধুদের। সচিত্র ভোটাধিকারের দাবিতে 9-এর দশকে প্রথম আন্দোলন সংগঠিত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের ফলেই আজ মানুষ ভোটাধিকার পেয়েছে। বিজেপি কমিশনকে কাজে লাগিয়ে সেই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হলে আমরা বরদাস্ত করব না। প্রয়োজনে রক্ত দিয়ে আমরা ভোটাধিকার রক্ষা করব। এরপরই জনতার উদ্দেশ্যে অভিষেককে বলতে শোনা যায়, নিজেদের ভোটাধিকার রক্ষার জন্য আপনারা কি দিল্লিতে যেতে প্রস্তুত? জবাব আসে হ্যাঁ। সম্মতি পেয়ে অভিষেক জানিয়ে দেন, বাংলাকে যারা অপমান করেছে, যারা বাংলাকে ভাতে মারার পরিকল্পনা করেছে, আগামী দিনে দিল্লিতে গিয়ে যার জবাব দেওয়া হবে। এসআইআর এর প্রতিবাদে এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার স্বার্থে রেড রোডে বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল শাসক দল। নেতৃত্বে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাই নিউজ নেটওয়ার্ক। গাইঘাটা স্কুলে বিএলওদের আটকে রেখে বিক্ষোভ। স্কুল ছেড়ে যাওয়া যাবে না এসআইআর এর কাজে। বিএলওর কাজে যেতে পারবেন না শিক্ষকরা, দাবি অভিভাবকদের। স্কুলে বিএলওদের তালা বন্ধ করে রাখলেন সেই অভিভাবকরা। স্কুলে মোট 3 জন শিক্ষক, 3 জনই বিএলওর দায়িত্বে। স্কুলে 3 জন শিক্ষক, 3 জনই বুথ লেভেল অফিসার বা বিএলওর কাজ নিয়ে বেরিয়ে পড়বেন। তাহলে বাচ্চাদের পড়াশোনার কি হবে? এই প্রশ্ন তুলে এসআইআর শুরুর দিনেই শিক্ষকদের স্কুলে আটকে রাখলেন অভিভাবকেরা। দাবি, কাউকে না কাউকে থাকতেই হবে, ছেলে মেয়েদের পড়াশোনার যেন ক্ষতি না হয়। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার গাইঘাটার চণ্ডীগড় স্পেশাল ক্যাডার এফপি স্কুলে। গাইঘাটার ওই স্কুলটিতে পড়ুয়ার সংখ্যা 150, শিক্ষকের সংখ্যা 3, কিন্তু 3 জনকেই বিএলওর দায়িত্ব দিয়েছে প্রশাসন। আর এতেই ক্ষুব্ধ এলাকাবাসী। মঙ্গলবার দল বেঁধে গিয়ে স্কুলের গেটে তালা দেন তারা, বিক্ষোভ দেখান। সকাল 11:30 থেকে আটকে রাখা হয় শিক্ষকদের।
মানস কুমার মণ্ডল নামের এক অভিভাবকের দাবি, আমাদের স্কুলে দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নেই। বারংবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। স্কুলে 150 জন পড়ুয়া পড়াশোনা করে। তিনি আরো বলেন, এটা গরিব এলাকা, গৃহশিক্ষক রেখে বাচ্চাদের পড়ানোর মতো সকলের ক্ষমতা নেই। আমরা প্রত্যেকেই ছেলে মেয়েদের পড়াশোনার জন্য স্কুলের শিক্ষকদের উপরই নির্ভর করি। স্কুলটাও ভালো, কিন্তু এই পরিস্থিতিতে সমস্ত শিক্ষক যদি বিএলওর কাজ করতে বেরিয়ে পড়েন, বাচ্চাদের পড়াশোনার কি হবে? অন্যদিকে বিক্ষোভে আটকে পড়েও অভিভাবকদের দাবি অমূলক নয় বলে জানাচ্ছেন খোদ শিক্ষকেরাই। ধীমানচন্দ্র রায় নামের ওই স্কুলের এক শিক্ষক জানান, গেটে তালা দিয়ে দিয়েছিলেন অভিভাবকেরা। আমাদের 3 জন শিক্ষকের 3 জনকেই বিএলওর দায়িত্ব দেওয়া হয়েছে। পড়াশোনা যাতে বন্ধ না হয়ে যায় এই দাবি করে ওরা আমাদের আটকে রাখেন। তিনি মেনে নেন অভিভাবকদের চিন্তার কারণ রয়েছে। এসআইআর এর কাজে তারা ব্যস্ত হয়ে পড়লে পঠন পাঠনের ক্ষতি হবেই। সামনেই পড়ুয়াদের পরীক্ষা, আর এমন অবস্থায় বাইরে থেকে একজন শিক্ষক নিয়ে আসা হচ্ছে। তাকে পড়ানোর দায়িত্ব দিয়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজে বেরোবেন বলে জানান ধীমানচন্দ্র। তিনি বলেন, বিডিও একটি বৈঠক করবেন, তারপরই এই নিয়ে সিদ্ধান্ত হবে। শিক্ষকদের আটকে থাকার খবর পেয়ে স্কুলে যায় গাইঘাটা থানার পুলিশ এবং জয়েন্ট বিডিও ময়ূক বন্দ্যোপাধ্যায়। তারা অভিভাবকদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেছেন যে স্কুলের পঠন পাঠনে যাতে কোনো অসুবিধা না হয় সেই বিষয়টি দেখা হবে। আশ্বাস পেয়ে গেট থেকে তালা খোলেন অভিভাবকেরা। তবে শিক্ষক না আসা পর্যন্ত দুশ্চিন্তামুক্ত হতে পারছেন না তারাও। হাই নিউজ নেটওয়ার্ক। শহরের অন্যতম ব্যস্ত এবং যানজটে পরিপূর্ণ অঞ্চল চিংড়িঘাটা এবং তার আশেপাশের বাইপাস এলাকা। সেই এলাকা এবার পাচ্ছে নতুন পরিকাঠামো উন্নয়নের ছোঁয়া। যানজটের সমস্যা দূর করতে সায়েন্স সিটি মোড় থেকে ক্যাপ্টেন ভেরি পর্যন্ত একটি নতুন স্টিল সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি বা কেএমডিএ। শহরের অন্যতম ব্যস্ত ও যানজটে পরিপূর্ণ অঞ্চল চিংড়িঘাটা এবং তার আশেপাশের বাইপাস এলাকা এবার পাচ্ছে নতুন পরিকাঠামো উন্নয়নের ছোঁয়া। যানজটের সমস্যা দূর করতে সায়েন্স সিটি মোড় থেকে ক্যাপ্টেন ভেরি পর্যন্ত একটি নতুন স্টিল সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ কেএমডিএ। পরিকল্পনা অনুযায়ী সেতুটি তৈরি হলে ওই অঞ্চলে প্রতিদিনের যানজট অনেকাংশেই কমে আসবে বলে আশা করা হচ্ছে। চিংড়িঘাটা মোড় শহরের পূর্বাংশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রাফিক সংযোগস্থল। সল্টলেক, নিউ টাউন, তিলজলা, কসবা, রুবি বা গড়িয়া থেকে আসা গাড়িগুলির একটি বড় অংশ এই রাস্তায় মিলিত হয়, ফলে প্রায়ই দেখা দেয় ব্যাপক যানজট। সেই সমস্যার সমাধানেই উদ্যোগী হয়েছে কেএমডিএ। পরিকল্পনা মতো সেতুটি ক্যাপ্টেন ভেরির পাশে দক্ষিণ থেকে উত্তরের দিকে বাইপাসের উপর একটি বিকল্প গেটওয়ে হিসেবে কাজ করবে, যার মাধ্যমে মূল রাস্তায় চাপ অনেকটাই কমবে। কেএমডিএ সূত্রে জানা গিয়েছে, প্রায় 60 মিটার দীর্ঘ এবং 10 মিটার প্রস্থের এই সেতুর নকশায় রাখা হয়েছে আধুনিক কার্সওয়ে ও নিরাপদ ফুটপাত। প্রকল্পের আনুমানিক ব্যয় প্রায় 10 কোটি টাকা। ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে এবং প্রাথমিক অনুমোদনও মিলেছে রাজ্য সরকারের কাছ থেকে। কেএমডিএর আধিকারিকেরা জানিয়েছেন, বর্তমানে চিংড়িঘাটার পাশের বাইপাস অংশ সংকীর্ণ হওয়ায় বড় গাড়ি, বাস এবং মিনি বাসের গতি মারাত্মকভাবে কমে যায়। নতুন সেতুটি চালু হলে এই যানবাহনগুলি বাইপাসে আরও দ্রুত গতিতে চলাচল করতে পারবে। এতে শুধু যানজটই কমবে না, জ্বালানি বাঁচবে এবং দূষণও কিছুটা কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কেএমডিএ ইতিমধ্যেই বাইপাস প্রস্তকরণের প্রায় 70% কাজ সম্পন্ন করেছে, যা ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। সেই সঙ্গে সেতু নির্মাণের প্রাথমিক ভূমি পরিমাপ ও নকশার পরিকল্পনাও প্রায় শেষ পর্যায়ে। কর্তৃপক্ষের আশা, এই নতুন সেতু চালু হলে সায়েন্স সিটি থেকে কসবা ও রুবি পর্যন্ত প্রতিদিনের দীর্ঘ যানজট থেকে শহরবাসী কিছুটা মুক্তি পাবেন। পরিকাঠামোগত এই উন্নয়নের ফলে পূর্ব কলকাতার সঙ্গে দক্ষিণ কলকাতার সংযোগ আরও গতিশীল হবে, যা রাজ্যের অন্যতম ব্যস্ত পরিবহন করিডোরেও গতিও আনবে। হাই নিউজ নেটওয়ার্ক।
অনেকদিন ধরে দিল্লির বাতাসের গুণগত মান খারাপ জানিয়ে বিজেপিকেই তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এক্স হ্যান্ডেলের পোস্টে সরাসরি তোপ দেখেছেন তিনি। তার দাবি, বছর বছর দিল্লির বাতাস আরও বিষাক্ত হয়ে উঠেছে আর বিজেপি সরকার অজুহাত বদলাচ্ছে। সোমবার ফের ভীষণ খারাপ পর্যায়ে পৌঁছেছে দিল্লির বাতাসের গুণগত মান। মঙ্গলেও নিস্তার নেই ধোঁয়াশায়। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের মতে দিনে 7টার বেশি সিগারেট সেবন করলে ফুসফুসে যে পরিমাণ ক্ষতি হয়, বর্তমানে দিল্লির বাতাসে শ্বাস নিলেও সেই পরিমাণ ক্ষতি হতে পারে। অন্যদিকে সুপ্রিম কোর্টে দিল্লি দূষণ সংক্রান্ত মামলা শুনানিতে জানা গিয়েছে যে দীপাবলিতে দিল্লি দূষণ সংক্রান্ত সঠিক তথ্যই নেই প্রশাসনের কাছে। ঘরে বাইরে প্রশ্নের মুখে পড়া বিজেপি সরকারের অস্বস্তি আরও বাড়ালেন রাহুল গান্ধী। সোমবার কংগ্রেস নেতা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে অভিযোগ করেছেন, বছর বছর দিল্লির দূষণ একই থেকে যায়, কেবল বিজেপি অজুহাত বদলায়। পাল্টা কংগ্রেস ও আপের ঘাড়ে দায় ঠেলল গেরুয়া শিবির। মঙ্গলবার এক্স হ্যান্ডেলের পোস্টে সরাসরি লোকসভার বিরোধী দলনেতা তোপ দেখেছেন, বছর বছর দিল্লির বাতাস আরও বিষাক্ত হয়ে উঠছে আর বিজেপির সরকার অজুহাত বদলাচ্ছে। এখন তো বিজেপি কেন্দ্র ও দিল্লি দু জায়গাতেই শাসন করছে আর অজুহাত চলবে না। মানুষ প্রতিশ্রুতি চায় না, দূষণহীন বাতাস চায়। এই বক্তব্যের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন রাহুল গান্ধী। সেখানে তাকে দিল্লির বিষ বাতাস নিয়ে একজন পরিবেশবিদের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। পাল্টা রাজধানী শহরে দূষণ নিয়ে কংগ্রেস এবং আপকে দুষছে গেরুয়া শিবির। বিজেপির এক নেতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছেন, দিল্লির দূষণ পরিস্থিতির জন্য 15 বছরের কংগ্রেসের সরকার এবং 10 বছরের আপের সরকার আমলি দায়ী। এমনকি তার দাবি, গত 10 বছরের মধ্যে বিজেপি সরকারের অধীনেই চলতি বছর বায়ুর সবচেয়ে উন্নত মান রেকর্ড করা হয়েছে। একদিকে যখন বিভিন্ন দলের নেতারা দিল্লির দূষণ নিয়েও রাজনীতি করছেন, তখন সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের ওয়েবসাইটে দেওয়া তথ্য বলছে, মঙ্গলবার সকাল 7টায় রাজধানীর গড় দূষণের মান 309, অর্থাৎ খুব খারাপ। এমনকি আলিপুর, আনন্দ বিহার, বুরারি এবং ওয়াজিপুর এলাকায় বাতাসের মান 400 ছাড়িয়েছে, যা ভয়ঙ্কর পর্যায়ে পড়ে। পরিবেশবিদরা সতর্ক করছেন, একে অপরকে দোষারোপে সমস্যার সমাধান হবে না, বরং জরুরি ভিত্তিতেই ব্যবস্থা নিতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক। ভূমিকম্প থেকে নিস্তার নেই আফগানিস্তানের। সোমবার সকালে আফগান শহর মাজারি শরীফে কম্পন অনুভূত হয়। এই নিয়ে 3 মাসে 4বার কম্পন হল। এই অবস্থায় আফগান নাগরিকদের পাশে দাঁড়ালো ভারত। সে দেশে ত্রাণ পাঠানোর কথা জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ভূমিকম্প থেকে নিস্তার নেই আফগানিস্তানের। সোমবার সকালে আফগান শহর মাজার-ই শরীফে কম্পন অনুভূত হয়। এর জেরে 10 জনের মৃত্যু হয়েছে, 250-এরও বেশি মানুষ আহত হয়েছেন। গত সেপ্টেম্বরে ভূমিকম্পের জেরে 2000-এরও বেশি মানুষ প্রাণ হারান সেই দেশে। এই নিয়ে 3 মাসে 4বার ভূমিকম্প হল। এই অবস্থায় আফগান নাগরিকদের পাশে দাঁড়ালো ভারত। সে দেশে ত্রাণ পাঠানোর কথা জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সোমবার বিকেলে এক্স হ্যান্ডেলে ভারতের বিদেশমন্ত্রী জানান, দুপুরে সমবেদনা জানিয়ে আফগান বিদেশমন্ত্রী আমির খান মুক্তাকির সঙ্গে কথা বলেছি। সে দেশের বাল্ক, সামানগান এবং বাগলাম প্রদেশে ভূমিকম্পের মানুষের মৃত্যু দুঃখ প্রকাশ করেন জয়শঙ্কর। তিনি জানান, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ভারতীয় ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হচ্ছে। এরপর ওষুধ সরবরাহ করা হবে। জয়শঙ্কর আরও জানান, আফগান বিদেশমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি নিয়েও আলোচনা হয়েছে সোমবার। 2 দেশের জনগণের মধ্যে সম্পর্কের উন্নতি নিয়েও কথা হয়েছে। মার্কিন জিওলজিক্যাল সার্ভিস সূত্রে খবর, সোমবার ভোরে আফগানিস্তানের ভূমিকম্পে ভূপৃষ্ঠ থেকে 28 কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। পার্বত্য অঞ্চল মাজার-ই শরীফে সোমবার ভোররাতে কম্পন অনুভূত হয়। স্থানীয় স্বাস্থ্য বিভাগের মুখপাত্র শামীম জোয়ান্ডা তিনি জানান, প্রাথমিকভাবে 7 জনের মৃত্যু হয়েছে, 150 জন আহত। তবে বেলা বাড়তেই পাল্লা দিয়ে বেড়েছে মৃতের সংখ্যা। শেষ পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা অন্তত 10। হু হু করে বাড়ছে আহতের সংখ্যা। উদ্ধারকারী দল ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে।
প্রস্তুত থাকতে বলা হয়েছিল হাসপাতালগুলিকেও। উদ্ধার কাজে সামিল হয়েছিলেন সে দেশের সেনারাও। তবে আগামী কয়েক ঘন্টার মধ্যে আবারও ওই এলাকায় কম্পনের সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। নজরে মহিলা ভোট। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব জানান, তারা ক্ষমতায় এলে মহিলাদের বছরে ৩০,০০০ টাকার আর্থিক সহায়তা দেবেন। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে মই পইন যোজনা। নজরে মহিলা ভোট। প্রথম দফার ভোটের 2 দিন আগে বিহারে মা বোনেদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা করলেন আরজেডির নেতা তেজস্বী যাদব। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী জানান, তারা ক্ষমতায় এলে মহিলাদের বছরে ৩০,০০০ টাকা আর্থিক সহায়তা দেবেন। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে মই বহিন যোজনা। তেজস্বীর ঘোষণা, আগামী বছর মকর সংক্রান্তির দিন ওই আর্থিক সাহায্য উপভোক্তাদের কাছে পৌঁছে যাবে। মহিলা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা চালু করেছে নীতিশ কুমারের নেতৃত্বাধীন বিহারের এনডিএ সরকার। ওই প্রকল্পে রাজ্যের 1 কোটি মহিলাকে নিজেদের ব্যবসা শুরুর জন্য অর্থ সাহায্য করা হয়েছে। ইতিমধ্যে ওই প্রকল্পে 10,000 টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। মঙ্গলবার তেজস্বী এ নিয়ে জানিয়েছেন যে তার নেতৃত্বাধীন জোট ক্ষমতায় এলে ধান চাষিদের কুইন্টাল পিছু ধানের জন্য 300 টাকা এবং গম চাষিদের কুইন্টাল পিছু গমের জন্য 400 টাকার ন্যায্য সহায়ক মূল্য দেওয়া হবে। আগামী বৃহস্পতিবার বিহারে প্রথম দফার নির্বাচন ছিল। দ্বিতীয় দফার নির্বাচন হবে আগামী মঙ্গলবার। ভোট গণনা এবং ফল প্রকাশ হবে 14 নভেম্বর। রাজ্যের 243টি বিধানসভা কেন্দ্রে লড়াই মূলত এনডিএ এবং আরজেডি কংগ্রেস বামেদের জোট মহাগঠবন্ধনের মধ্যে। লড়াইয়ে আছেন প্রাক্তন ভোটকুশলী প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি। ভোটের অঙ্ক বলছে, গত প্রায় 2 দশক ধরে বিহারে মহিলা ভোট মূলত নীতিশের দল জেডিইউ এর সঙ্গেই রয়েছে। সেই ভোট ধরে রাখতে বারবার আরজেডির আমলে জঙ্গল রাজ প্রসঙ্গ তুলে এনেছে এনডিএর নেতারা। এবার মহিলা ভোট নিজেদের অনুকূলে আনতে আর্থিক সাহায্যের ঘোষণা দিলেন তেজস্বী। হাই নিউজ নেটওয়ার্ক। ইরানের রাজধানী তেহরানে পানীয় জলের প্রধান উৎস আমির কবির বাঁধ দ্রুত শুকিয়ে আসছে। আর বড়জোর 2 সপ্তাহের মধ্যে পুরোপুরি জলের মজুদ শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে গুরুতর জলসংকটে পড়তে পারে তেহরান। ইরানের রাজধানী তেহরানে পানীয় জলের প্রধান উৎস আমির কবির বাঁধ দ্রুত শুকিয়ে আসছে। আর বড়জোর 2 সপ্তাহের মধ্যেই তার মজুদ পুরোপুরি শেষ হয়ে যাবে বলে জানিয়ে দিল প্রেসিডেন্ট মাসুদ পেজাকিশিয়ানের সরকার। সেক্ষেত্রে গুরুতর জলসংকট পড়তে পারে তেহরানে। ইরানের জল সরবরাহের দায়িত্বপ্রাপ্ত সংস্থা প্রধান বেজহাত পারসা ইরানের একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছে, তেহরানের পানীয় জল সরবরাহের 5টি উৎসের মধ্যে প্রধান হল আমির কবির বাঁধ। তীব্র খরা পরিস্থিতির কারণে সেটি এখন মাত্র 1,40,00,000 ঘনমিটার জল অবশিষ্ট রয়েছে, যা জলধারাটির মোট ধারণ ক্ষমতার মাত্র 8%। প্রসঙ্গত, আয়াতোল্লাহ খামেনেয়ির দেশের রাজধানী শহরে প্রতিদিন গড়ে প্রায় 30 লক্ষ ঘনমিটার জলের প্রয়োজন পড়ে। তার বড় অংশ আসে এই জলাধার থেকে। এরপরেই পারসার সতর্কবাণী, এই পরিমাণ জল দিয়ে মাত্র 2 সপ্তাহ তেহরানে পানীয় চাহিদা মেটানো সম্ভব হবে। তিনি জানান, 1 বছর আগে আমির কবির বাঁধে 8,60,00,000 ঘনমিটার জল ছিল, কিন্তু তেহরান ও আশেপাশের অঞ্চলে বৃষ্টির পরিমাণ প্রায় 100% হ্রাস পেয়েছে। তৈরি হয়েছে খরা পরিস্থিতি। সেই কারণেই এমন পরিস্থিতি হয়েছে। তবে তেহরানে জল সরবরাহকারী অন্য 4টি জলধারা থেকে কতটা চাহিদা পূরণ করা সম্ভব সেই বিষয়ে কিছু জানাননি পারসা। হাই নিউজ নেটওয়ার্ক। হরমনপ্রীতের প্রশংসায় রবিচন্দ্রন অশ্বিন। বিশ্বকাপ জেতার জন্য তো সকলেরই প্রশংসা পেয়েছেন ভারতের মহিলা ক্রিকেটারেরা, কিন্তু অশ্বিন অন্য একটি বিষয়ের কথা তুলে ধরেছেন। বিশ্বকাপ জিতে পূর্বসূরিদের হাতে ট্রফি তুলে দিয়েছেন হরমনপ্রীতেরা। রবিচন্দ্রন অশ্বিন তাদের এই কাজের প্রশংসার পাশাপাশি খোঁচা মেরেছেন ভারতের পুরুষ ক্রিকেট দলকে। হরমনপ্রীত কৌরদের প্রশংসায় রবিচন্দ্রন অশ্বিন। বিশ্বকাপ জেতার জন্য তো সকলেরই প্রশংসা পেয়েছেন ভারতের মহিলা ক্রিকেটারেরা, কিন্তু অশ্বিন অন্য একটি বিষয়ের কথা তুলে ধরেছেন। বিশ্বকাপ জিতে পূর্বসূরি ঝুলন গোস্বামী, মিতালি রাজ ও অঞ্জুম চোপড়ার হাতে ট্রফি তুলে দিয়েছেন হরমনপ্রীতেরা।
তাদের এই কাজের প্রশংসা করেছেন রবিচন্দ্রন অশ্বিন। পাশাপাশি খোঁচা মেরেছেন ভারতের পুরুষ ক্রিকেট দলকে। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, 2017 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অবিশ্বাস্য ইনিংস খেলে ভারতকে ফাইনালে তুলেছিল হরমনপ্রীত। তারপরে ইংল্যান্ডের কাছে স্বপ্নভঙ্গ হয়েছিল। ঝুলন গোস্বামী, মিতালি রাজরা সেই দলেই ছিলেন। তারা কোনোদিন বিশ্বকাপ জিততে পারেননি, কিন্তু ভারতীয় দল কি করল? বিশ্বকাপ জিতে ঝুলন মিতালিদের হাতে ট্রফি তুলে দিল। এই কাজের জন্য ভারতীয় মহিলা দলকে কুর্নিশ জানাই। ভারতের পুরুষদের দল কোনো দিন এই কাজ করেনি। অশ্বিনের মতে, ক্যামেরার সামনে বা সাক্ষাৎকারের সময় অনেকেই পূর্বসূরিদের সম্মান করার কথা বলে, কিন্তু কতজন তা মন থেকে বলে? হরমনপ্রীতদের কাজে প্রমাণিত হয়েছে তারা সত্যিই পূর্বসূরিদের সম্মান করেন। অশ্বিন বলেন, এক সময় সংবাদ মাধ্যমের সামনে পূর্বসূরিদের সম্মান করার কথা বলা হয়, কিন্তু বাস্তবে দেখি না সত্যিই তাদের সম্মান দেওয়া হচ্ছে বলে। সকলে বলে আমাদের এই দলটাই সেরা, তার মানে আগের দল ভালো ছিল না? আমি এরকম অনেক আলোচনার সাক্ষী। অশ্বিন সরাসরি কারণ নাম নেননি, কিন্তু তিনি যে সময় ক্রিকেট খেলেছেন সেই সময় ভারতের অধিনায়ক বলতে মহেন্দ্র সিং ধোনি, কোহলি ও রোহিত ছিলেন। ধোনি অশ্বিনের থেকে অনেক সিনিয়র, ফলে রোহিত কোহলির সঙ্গে তার ওঠা বসা বেশি ছিল। তবে কি ভারতের এই দুই অধিনায়ককে খোঁচা মারলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার? সত্যিই তো 2011 সালের একদিনের বিশ্বকাপ বা 2024 সালের টি-20 বিশ্বকাপ জেতার পর ভারতীয় দলের উল্লাসের সময় কোনো প্রাক্তনকে তাদের সঙ্গে দেখা যায়নি। সেই কথাই বলতে চাইলেন অশ্বিন। রবিবার রাতে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ ট্রফি জিতে তখন মাঠ প্রদক্ষিণ করছেন ভারতীয় ক্রিকেটারেরা। তাদের সঙ্গে দলের সাপোর্ট স্টাফ ছাড়াও রয়েছেন পরিবারের সদস্যরা। মাঠের একদিকে সম্প্রচারকারী চ্যানেলে কথা বলছিলেন ঝুলন, তাকে ডেকে নেন হরমনপ্রীতরা। দলের সঙ্গে উল্লাসে মাতেন ঝুলন, তোলেন ট্রফি। খেলোয়াড় জীবনে দুবার বিশ্বকাপ ফাইনালে হারতে হয়েছিল ঝুলনকে। হরমনপ্রীতদের মধ্যে দিয়ে সেই অধরা স্বপ্ন পূরণ হয়েছে ভারতের প্রাক্তন অধিনায়কের। ভারতের মহিলাদের ক্রিকেট ইতিহাসে বাংলার ঝুলনের অবদান কম নয়। এখনো একদিনের ক্রিকেটে বিশ্বের সর্বাধিক উইকেটের মালকিন চাকদহ এক্সপ্রেস, কিন্তু বিশ্বকাপ জিততে পারেননি তিনি। সেই আক্ষেপ কিছুটা হলেও পূরণ হয়েছে। ভারত বিশ্বকাপ জেতার পর ঝুলনের গলায় ঝরে পড়ছিল আবেগ। বোঝা যাচ্ছিল হরমনপ্রীতদের এই জয়ে কতটা উত্তেজিত তিনি। এই উত্তেজনার বাঁধ ভাঙল ভারতের উল্লাসের সময়। হরমনপ্রীতদের ডাকে তাদের মাঝে যান ঝুলন। একে একে স্মৃতিমন্ধনা, জেমাইমা রদ্রিগেজরা জড়িয়ে ধরেন তাকে। ঝুলনের হাতে দেওয়া হয় সেই ট্রফি, যে ট্রফির 7 খেলোয়াড় হিসেবে পাননি, সেই ট্রফি তোলেন তিনি। তারপরেই দেখা যায় হরমনপ্রীত এসে তাকে জড়িয়ে ধরেছেন। দুজনের সম্পর্ক খুব ভালো ছিল, অনেকদিন একসঙ্গে খেলেছেন। মহিলাদের আইপিএলে হরমনপ্রীতের মুম্বাই ইন্ডিয়ান্সের মেন্টরও ঝুলন। হরমন জড়িয়ে ধরার পর আবেগ ধরে রাখতে পারেননি ঝুলন গোস্বামী, কেঁদে ফেলেন। হরমনও তাকে জড়িয়ে ধরে কাঁদেন। পরে ঝুলন জানান কেন এতটা আবেগপ্রবণ হয়ে পড়েছেন তিনি বলেন, 2022 সালের বিশ্বকাপ থেকে বিদায় নেবার পর হরমন ও স্মৃতি আমার ঘরে এসেছিল। ওরা বলেছিল 2025 সালে তুমি খেলবে কিনা জানি না, তবে একটা কথা বলতে চাই, সেবার আমরা বিশ্বকাপ জিতবই। 2 সপ্তাহ আগেই ওদের সঙ্গে কথা হয়েছে। ওরা বলেছে তোমার জন্যই বিশ্বকাপ জিততে চাই। ওরা সেটা করেওছে। সেই কারণে নিজেকে আর ধরে রাখতে পারিনি। ভারতের অধিনায়ক ও সহ অধিনায়কের সঙ্গে তার সম্পর্কের কথাও বলেন ঝুলন। তিনি বলেন, হরমন ও স্মৃতির সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। আমার শেষ দিকে ওরাই দলের সিনিয়র ক্রিকেটার ছিল। ওদের সঙ্গে অনেক অভিজ্ঞতা ভাগ করে নিয়েছি। মনে হচ্ছে আমিই বিশ্বকাপ জিতেছি। সেই রাত কোনো দিন ভুলব না। তবে শুধু ঝুলন নন, ভারতের আরও 2 প্রাক্তন অধিনায়ক মিতালি ও অঞ্জুমও হরমনপ্রীতদের উল্লাসে যোগ দেন। তারাও ট্রফি তোলেন। ঝুলনের মতো মিতালি, অঞ্জুমও তাদের অধরা স্বপ্ন পূরণ করেছেন হরমনপ্রীতদের হাত ধরে। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। সকলেই হরমনপ্রীতদের এই কাজের প্রশংসা করেছেন। সেই তালিকায় এবার যোগ দিলেন অশ্বিন। হাই নিউজ নেটওয়ার্ক।
নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে।